লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে বাবুল কাঁটা, গৃহযুদ্ধের ডঙ্কা কি বেঁচে গেল তাহলে তৃণমূল শিবিরে? কারণ লোকসভা নির্বাচনের আগে এবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে গৃহযুদ্ধ যেন শুরু হয়ে যাচ্ছে এবং অভিমানের পালা। একের পর এক অভিমানী নেতা নেত্রী তারা যেভাবে নিজেদের অভিমান উগরে দিচ্ছেন তাতে কোথাও গিয়ে শিউরে উঠতে হয়, কোথাও গিয়ে মনে হয় যে এবার কি বাংলার রাজনীতিতে নতুন অভিমানের পালা আসছে। সেই পালা কোথায় কি পরতে পরতে নতুন নতুন চমক দিচ্ছে, সেই খবর, সেই হাল হকিকত নিয়ে আমরা আগামী আধ ঘন্টায় আলোচনা করব আপনাদের সঙ্গে। ঠিক ৫ বছর আগের লোকসভা নির্বাচনটার কথা মনে করুন। ২০১৯ সাল লোকসভা নির্বাচনের ফল বেরোলো। পশ্চিমবঙ্গে সবাইকে চমকে দিয়ে বিজেপি 18টা আসন জিতে নিল। তার পরের ঘটনা মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে, তখনও তিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেত্রী, দুদিন তিনি গোসাঘরে ছিলেন বলা যায়। দুদিন তিনি মিডিয়াকে মুখ দেখাননি, সামনে আসতে চাননি। অবশেষে গোসাঘরের খিল খুলে সামনে এসেছিলেন এবং কেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে এত আসন পেল তা নিয়ে একেবারে উষ্মা প্রকাশ করতে করতে তিনি এইসব মন্তব্যও করেছিলেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে তিনি প্রস্তুত। এটা ছিল ২০১৯। ঠিক ৫ বছর পর ২০২৪-এ যখন লোকসভা নির্বাচন আসছে, সেই সময়ে লোকসভা নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হলো না, তার আগেই এবার তৃণমূল নেত্রী নন, তৃণমূলের অনেক চরিত্র গোসাঘরে চলে যাওয়া শুরু করেছেন। কে কে গোসাঘরে গেলেন, কেন গেলেন এবং গিয়ে কি বলছেন, তাই নিয়ে আজকে বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইমে। আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। একদমই তাই ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে যে আমরা যেটা দেখতে পাই, একটা পরিবার যদি ধরা হয়, যেটা বলা হয় তৃণমূলের তরফ থেকে যে তৃণমূল কংগ্রেস তো একটা বৃহৎ পরিবার, যে পরিবার নাকি প্রত্যেক মুহূর্তে বহরে বাড়ে, তাহলে যদি পরিবারই হয় সেই পরিবারে নাকি মান অভিমান তো থেকেই যায়। কিন্তু এবার যদি আমরা দেখি, আগের বার বিধানসভা নির্বাচনের সময় আমরা যেটা দেখেছিলাম, দলে থেকে নাকি অনেকেই কাজ করতে পারছিলেন না, তাই দল পরিবর্তন করছিলেন। কিন্তু এবার তো অভিমানের পালায়, আর সেই অভিমানটা কোথা থেকে আসছে? 10ই মার্চ, যেখানে আমরা দেখলাম যে 42 জন তৃণমূল প্রার্থী তারা র্যাম্প ওয়াক করে টিকিটটা হাতে নিয়ে বেরিয়ে এলেন। যারা টিকিট পেলেন না সেই জায়গা থেকেই তাদের গোসা তৈরি হয়ে গেল। কিসের জন্য গোসা? এবার বলি, এই যে গোসাঘরের কথা ঈশান বলছিল, গোসাঘর কিরকম সেটা? গোসাঘরটা যদি আমরা তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে দেখি, তাহলে এটা হতেই পারে, এটা আপনি ভাবতেই পারেন যে সেখানে তৃণমূলের মধ্যেই যেন একটা স্রোত রয়েছে, যে স্রোত আস্তে আস্তে চলে যাচ্ছে এই গোসাঘরে। গোসাঘরের মধ্যে যারা যারা রয়েছে তাদের মধ্যে আপনি অনেকের নামই পেতে পারেন। আপনি এখানে শান্তনু সেনকে পেতে পারেন, আপনি এখানে হুমায়ুন কবিরকে পেতে পারেন, সায়ন্তিকা ব্যানার্জিকে পেতে পারেন, এবং অবশ্যই একেবারে যিনি ঘরের লোক, সেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক, তার ভাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দলীয় সুপ্রিমো, তার ভাই সেই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও গোসাঘরে পেতে পারেন। যদিও তারপর ধমক খেয়েছেন, ধমক খাওয়ার পরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম কি যে কোথাও গিয়ে বোধহয় এবার তার একটুখানি তিনি বকুনি খেয়ে একটুখানি নরম করলেন সুর। আর তারপর আমরা দেখলাম কেউ তো গোসাঘরও নয়, কেউ তো গোসাঘর অবধিও গেলেন না, একেবারে দল ছাড়লেন, দলীয় বিধায়ক পদ ছাড়লেন এবং চলে গেলেন পদ্ম শিবিরে। অর্থাৎ পরিবারটাকেই অতীত করে দিলেন, তৃণমূল থেকে টাটা বাই বাই করে তিনি এখন বিজেপি নেতা তাপস রায়। এই তাপস রায়, যিনি কিনা এতদিনের সিনিয়র তৃণমূল নেতা, তিনি একেবারে পরিবারটাই ছেড়ে দিলেন, তিনি নতুন পরিবারে এলেন এবং সেই পরিবারের নাম বিজেপি পরিবার। আর সেই পরিবারে তিনি নাকি ভালো মতো কাজ করতে পারবেন, এ কথাই বলছেন তিনি। আর এরই মধ্যে যে কথা বলছিলাম, ঘরের কোন্দল, গৃহযুদ্ধের ডঙ্কা বেজে গিয়েছে কি, এই প্রশ্ন করার মধ্যেও যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কারণ আমরা বাবুন বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তিনি যেভাবে যে কথা বলেছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তার একেবারেই পছন্দ নয়, সেই নিয়ে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছিলেন। আমাদের প্রতিনিধি অনুপম পাত্রকে এক্সক্লুসিভ ফোনে কি বলেছিলেন তিনি আগে শোনাবো। রিপাবলিক বাংলার। হ্যাঁ বলো। আপনি কি নির্দলে দাঁড়াবেন? আমি সেটা দাঁড়াবো কি দাঁড়াবো না, দলের সঙ্গে কথা বলি, আমি কথা বলি। মানে দল ছাড়ছেন না? দল ছাড়বো না। তাহলে এই অভিমানের কারণ কি বাবুনদা? অভিমান, মানুষের যেরকম অভিমান থাকে সেই অভিমানটা আমার ছিল, সেই অভিমানটা আছে। দলকে বলেননি কোনোদিন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিলেকশনটা ভুল হচ্ছে? সেটা তো বলেছি, দলকে বলেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঠিক না, আচ্ছা, ক্যান্ডিডেট ঠিক না। অ্যাকচুয়ালি যার জনসংযোগ নেই, জনসংযোগবিহীন সংসদ, আমার মনে হয় এটা পার্টি দেখতে পারত। এবারও কি দল আপনাকে টিকিট দিতে চেয়েছিল? নাম কি তালিকায় তৈরি হয়েছিল আপনার? জানি না,
দল ভাবিনি, দেয়নি। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কি বলছেন। অভিমানের কথা বলছেন, স্পষ্ট করে বলছেন হাওড়ার প্রার্থী তার পছন্দ হয়নি এবং মানুষের অভিমান হতেই পারে, অন্য অনেক মানুষের যেমন অভিমান হয় তারও হয়েছে, তার এই অভিমান যে স্বাভাবিক সেটাও বোঝানোর চেষ্টা করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে অভিমানের কথা জানাচ্ছেন, সেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনকে এবার ভাই হিসেবে স্বীকার করতেই চাইলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বাবুন সম্পর্কে শুনবো। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না, আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়, তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না। অন্যায় কখনো সহ্য করি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি অন্যায় কখনো সহ্য করেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ভালো করে শুনেছেন নিশ্চয়ই, কি বিষয় বললেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভাইয়ের একরকম বক্তব্য, দিদির আরেক রকম বক্তব্য, স্পষ্ট ফাটল যেন দেখা যাচ্ছে ভাই বোনের সম্পর্কে, দিদি আর ভাইয়ের সম্পর্কে স্পষ্ট যেন ফাটলের রেখা। ভাই বলছেন প্রার্থী অপছন্দ হয়েছে, পছন্দ হয়নি, অভিমান হয়েছে। দিদি বলছেন ভাই বলে স্বীকার করতেই চাই না, পরিচয় দিতে চাই না, আমি বিচ্ছিন্ন করে নিয়েছি নিজেকে, আমার কোনো পরিবার নেই। পরিবার নেই তাই নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূলের মাননীয় চেয়ারপারসন, আপনার কোনো পরিবার নেই? বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পরিবারের ব্যাপারটা অস্বীকার করে দিতে পেরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উলটপুরাণ হয় কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কোনো তদন্ত শুরু করলে আপনি সরকারি মঞ্চ বা রাজনৈতিক মঞ্চ ভুলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে, রক্ষা কবচ হিসেবে বারবার এগিয়ে আসেন কেন? তখন কি পরিবারতন্ত্র মনে আসে, না তখনও ভুলে যান, এমনি হঠাৎ করে অভিষেকের পাশে দাঁড়িয়ে পড়ে? এইসব নিয়ে বিশদে আমরা আসবো।